সবাই নাসিক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। দেখো আজকে তোমাদের ক্লাস 10 এর যেটা নতুন অর্থনীতি রাজনীতি বইয়ের প্রথম চ্যাপ্টার যেটা অর্থনীতি আছে বিত্তীয় সাক্ষরতা ডিসকাস করব। তো এই পাঠে যেটা অনুশীলনে তোমাদের প্রশ্ন উত্তর আছে এই ভিডিও তোমরা পেয়ে যাবে, একদম ইজি ল্যাঙ্গুয়েজে আমি প্রশ্ন উত্তরগুলো লিখেছি। তো নিশ্চয়ই ভিডিওটা দেখলে উপকৃত হবে। এর আগে আমি সমাজ বিজ্ঞানের তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টার, ভূগোলের প্রথম চ্যাপ্টার আর রাজনীতি প্রথম চ্যাপ্টার কোশ্চেন দিয়ে তোমরা প্লেলিস্ট চেক করবে, ক্লাস 10 সমাজ বিজ্ঞান প্লেলিস্ট। দেখো কোশ্চেন আনসারগুলো আমরা ডিসকাস করা আরম্ভ করি। ব্যাংকে প্রথম প্রশ্ন তো হবে আনসার, যে প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে মানে টাকা গ্রহণ করে এবং ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলে। এরপর ডেবিট কার্ড কি? তো ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকা তোলা বা লেনদেন করার জন্য ব্যবহৃত কার্ডকে ডেবিট কার্ড বলে। এরপরে ভারতের রিজার্ভ ব্যাংক কোন সালে স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত? 1935 সালে। একটি ইউপিআই অ্যাপের উদাহরণ দাও। তোমরা জানো এটা গুগল পে বা ফোনপে বা ভীম, পেটিএম, অন্যান্য আমি লিখে দিয়েছি এর জন্য উদাহরণ, তোমার যেটা ইচ্ছা একটা দিয়ে দিবে। কারেন্ট ডিপোজিট কি? তো যে আমানত থেকে গ্রাহক যে কোনো সময় চেকের মাধ্যমে টাকা তুলতে পারেন তাকে কারেন্ট ডিপোজিট বা চালিত আমানত বলে। ঠিক আছে, কারেন্ট ডিপোজিটের অন্য নাম চালিত আমানত বাংলায়। তো একটি আর্থিক উপকরণের উদাহরণ দাও, যেটা হবে স্টক। অবলিক দিয়ে আমি লিখেছি শেয়ার বা স্টক। ঠিক আছে, শেয়ার বলতে স্টক, এটা শেয়ারের মধ্যে আসে। আর অন্য উদাহরণ যদি বলতে পারো আর্থিক উপকরণ, তো বন্ড হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যেটা তোমার ইচ্ছা একটা লিখে দিবে। তারপর দেখো প্রাথমিক বাজার উন্নয়নের নাম কি? তো প্রাথমিক বাজার উন্নয়নের নাম হচ্ছে নতুন ইস্যু বাজার বা নিউ ইস্যু মার্কেট বা এনআইএম। ঠিক আছে, প্রাথমিক বাজারের অন্য নাম কি? তো এনআইএম, নিউ ইস্যু মার্কেট। তারপরে সেবি কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো 1992 সালে সেবি। এগুলো আমি শর্ট কোশ্চেন তোমাদের আরও এক্সট্রা কোশ্চেনের পাঠান নিয়ে আসবো এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। তারপরে দেখো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি? এসআইপি। তো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়মিতভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতিকে এসআইপি বলে। সাইবার জালিয়াতির বিরুদ্ধে একটি সতর্কতা উল্লেখ করো। তো কখনোই পাসওয়ার্ড, ওটিপি বা ব্যাংকের গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়, এটাই হচ্ছে সাইবার জালিয়াতির বিরুদ্ধে সতর্কতা। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর, মানে এগুলো ধরে নাও 2 মার্ক, আগেরগুলো অতি সংক্ষিপ্ত 1 মার্কে ছিল। তো আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের কী কাজ বা কার্যক্রম আছে? তো আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের প্রধান দুটি কাজ হচ্ছে দরিদ্র গ্রামবাসীদের কম সুদের হারে ঋণ দিয়ে মহাজনদের উচ্চ সুদের ঋণে বোঝা থেকে মুক্ত করা। আর সেকেন্ড, গ্রামীণ অঞ্চলে সঞ্চয়ের অভ্যাস বৃদ্ধি করা। এরপরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে টাকা স্থানান্তর কোন কোন পদ্ধতিতে করা হয়? তো দেখো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কোন কোন পদ্ধতিগুলো দিয়েছি। তো এটা নেফট, যেটাকে বলে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার, এরপর আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। এগুলো ফুল ফর্ম মনে রাখবে, এক্সামে এমসিকিউ তোমাদের ফুল ফর্ম দিয়ে দিবে। ইউপিআই, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস পদ্ধতিতে টাকা স্থানান্তর করা হয়। তো এইগুলো পদ্ধতি আছে, ঠিক আছে, কারণ বলেছিল কোন কোন পদ্ধতিতে। তারপরে দেখো ব্যাংকিং কার্ডের বিভিন্ন ধরনের নাম লিখো। তো ব্যাংকিং কার্ডের নাম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এটিএম কার্ড, এগুলো ব্যাংকিং কার্ডের প্রধান প্রকারগুলি হচ্ছে। এরপরে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বা এনবিএফসি ব্যাংকের থেকে কীভাবে আলাদা? তো এনবিএফসি ও আমানত সংগ্রহ এনবিএফসি এ আমানত সংগ্রহ ঋণ প্রদান করে। ঠিক আছে, এনবিএফসি কী করে? আমানত সংগ্রহ ঋণ প্রদান করে, কিন্তু ব্যাংকের মতো চেকের সুবিধা দেয় না। এছাড়া ব্যাংকের জমার উপর বিমার সুবিধা থাকলেও এনবিএফসিতে সাধারণ সেই সুবিধা থাকে না সাধারণত। তো এটা হচ্ছে পার্থক্যটা এনবিএফসি এবং ব্যাংকের মধ্যে, তোমার যেটা আলাদা আছে এই জিনিসটা। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই কি এবং এর বৈশিষ্ট্যগুলি কি? ইউপিআই হলো মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের একটি ডিজিটাল ব্যবস্থা, মানে টাকা স্থানান্তরের। এর বৈশিষ্ট্য 24 ঘন্টা টাকা পাঠানো এবং গ্রহণ করা যায়, মোবাইল নম্বর বা ইউপিআই আইডি ব্যবহার করে লেনদেন করা যায়, দ্রুত ও নিরাপদ লেনদেন করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা স্থানান্তর হয়। এরপরে আর্থিক বাজারের কোন কোন উপাদান আছে? তো আর্থিক বাজারের দুটি প্রধান উপাদান হলো 1 নম্বর মানি মার্কেট, 2 নম্বর ক্যাপিটাল মার্কেট। আর ক্যাপিটাল মার্কেট আবার আরও 2 প্রকার আছে, যাকে বলে প্রাথমিক বাজার, প্রাইমারি মার্কেট এবং মাধ্যমিক বাজার। ঠিক আছে, সেকেন্ডারি মার্কেট এই বিভক্ত। তারপরে দেখো বন্ড বা ঋণপত্র কি? তো বন্ড হলো একটি ঋণভিত্তিক আর্থিক উপকরণ। কোম্পানি বা সরকার অর্থ সংগ্রহের জন্য বন্ড ইস্যু করে এবং নির্দিষ্ট সময় পরে সুদসহ মূলধন ফেরত দেয়। এরপরে দেখো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় কী কী সতর্কতা নেওয়া উচিত? তো এটা কয়টা সতর্কতা আছে দেখো তোমরা, আমি এটা লিখতে ভুলে গেছি, এখানে লেখার ছিল, মিসিং হয়ে গেছে। লিখবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় নিম্নলিখিত সতর্কতা নেওয়া উচিত, এরকম লিখবে। এরপরে পয়েন্ট ওয়াইজ তোমরা 1 2 দিয়ে লিখতে পারো। তো বিনিয়োগের জন্য ঋণ নেওয়া উচিত নয়। ক্রেডিট কার্ডকে অতিরিক্ত আয়ের উৎস মনে করা উচিত নয়। বিনিয়োগের আগে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা উচিত। অস্বাভাবিক বেশি লাভের প্রতিশ্রুতি বিশ্বাস করা উচিত নয়। আরবিআই ও সেবির নির্দেশিত মেনে চলা উচিত। লোভের বসে বিনিয়োগ করা উচিত নয়। তারপরে দেখো সাইবার জালিয়াতির কী কী ধরন আছে? সাইবার জালিয়াতির প্রধান ধরনগুলো হলো অনলাইন ব্যাংকিং ও ক্রেডিট কার্ড প্রতারণা, বিনিয়োগ প্রতারণা মানে ইনভেস্টমেন্ট স্ক্যাম, পরিচয় চুরি, আইডেন্টিটি থ্যাফট, মুক্তিপণের দাবি, র্যানসমওয়্যার আর ফিশিং। ব্যাংকের উৎপত্তি বা ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এটাও সংক্ষিপ্ত, মানে আমি 2 মার্কের হিসাবে লিখেছি। তো বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক হলো সুইডেনের রিক্স ব্যাংক, বা যা 1656 সালে প্রতিষ্ঠিত হয়। এটা একটা এমসিকিউ, তোমাদের প্রশ্ন বনে যাবে এখান থেকে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই 1925 সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংক মানুষের সঞ্চয় গ্রহণ, ঋণ প্রদান এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান ব্যাংক ব্যবস্থা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও বিস্তৃত ও উন্নত হয়েছে। তারপর দেখো দীর্ঘ উত্তর আছে, কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো 4টি কার্য বা কার্যক্রম ব্যাখ্যা করো। কাজ বা কার্যক্রম। তো কেন্দ্রীয় ব্যাংকের দেশের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রক। এর প্রধান 4টি কাজ হলো কাগজের মুদ্রা প্রকাশ, 1 নম্বর, এগুলো ছোট করে লিখে তোমাদের শিখতে পারো। তো কেন্দ্রীয় ব্যাংকের একচেটি অধিকার হলো কাগজের নোট ছাপানো, প্রচলন করা, এটা 1 নম্বর পয়েন্ট, তোমরা আন্ডারলাইন দিয়ে পয়েন্টটা লিখবে। তারপরে সেকেন্ডটা ঋণ ও মুদ্রা নিয়ন্ত্রণ। তো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং দেশের মুদ্রা পরিমাণ নিয়ন্ত্রণ করে। থার্ড, ব্যাংক সমূহের ব্যাংক, যে সব ব্যাংকের হিসাব কেন্দ্রীয় ব্যাংকে থাকে। আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকে সাহায্য করে। ফোর্থ, সরকারের ব্যাংক ও পরামর্শদাতা, সরকারের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করে এবং অর্থনৈতিক, রাজস্ব ও বাণিজ্য নীতির বিষয়ে সরকারকে পরামর্শ দেয়। এরপর দেখো ব্যাংকিং কার্ড ব্যবহার করার সময় তুমি কী কী সতর্কতা নেবে, ব্যাখ্যা করো। তো ব্যাংকিং কার্ড ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা নেওয়া উচিত। 1 নম্বর, পিন নম্বর গোপন রাখতে হবে, যেটা ওটিপি থাকে পিন। ওটিপি, সিভিভি আবার কার্ডের তথ্য কাউকে জানাবে না, যাবে না, জানানো। সন্দেহজনক ওয়েবসাইট বা লিঙ্কে কার্ডের তথ্য দেওয়া যাবে না। 4 নম্বর, এটিএম ও পিন দেওয়ার সময় কিপ্যাড ঢেকে রাখতে হবে, যাতে কেউ দেখে না। কার্ড হারিয়ে গেলে দ্রুত ব্যাংকে বানিয়ে কার্ড ব্লক করতে হবে, ব্যাংকে জানিয়ে। লেনদেনের এসএমএস ও নোটিফিকেশন নিয়মিত পরীক্ষা করতে হবে, ঠিক আছে। এরপরে 3 নম্বর, বাণিজ্যিক ব্যাংকে কী কার্যক্রম আছে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলো: 1 নম্বর, সঞ্চয় সংগ্রহ করা, আন্ডারলাইন দিবে। চলতি আমানত, স্থায়ী আমানত বা সঞ্চয় আমানতের মাধ্যমে জনগণের সঞ্চয় গ্রহণ করে। ঋণ প্রদান করা, কৃষক, ব্যবসায়ী, শিল্পপতি, কারিগর সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে ঋণ প্রদান করে। 3 নম্বর, ঋণ মুদ্রা সৃষ্টি করা। তো প্রাথমিক আমানতের ভিত্তিতে ঋণ দিয়ে সক্রিয় আমানত সৃষ্টি করে। মূল্যবান দ্রব্য নথিপত্র সংরক্ষণ, গ্রাহকদের মূল্যবান অলংকার বা গুরুত্বপূর্ণ দলিল নিরাপদে সংরক্ষণ করে। তো ফ্রেন্ডস, যদি এখনো ভিডিও দেখছো প্লিজ ভিডিওটা লাইক করে দিবে। ফ্রেন্ডস, অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, অনেক ভেবে চিন্তে প্রশ্ন লিখতে হতো, যাতে তোমরা ইজিভাবে লিখতে। আমার উত্তরগুলো দেখবে তোমরা বাংলা বা যে কোনো সাবজেক্ট তোমরা একদম ইজি ল্যাঙ্গুয়েজে পাবে, যাতে তোমরা শিখতে পারো ছাত্রদের সুবিধা মতো লিখি। তো প্লিজ এত কষ্ট করার পর যদি তোমরা লাইক না দিও, জিনিসটা খারাপ লাগে। তো প্লিজ লাইক দিয়ে দিবে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিবে। এরকমই আমি তোমাদের অন্য বিষয়বস্তু নিয়ে আসবো, তোমরা চ্যানেলের সঙ্গে জড়িত হয়ে যাবে। তারপরে দেখো আর্থিক বাজার কী এবং এর ভূমিকা কী, ব্যাখ্যা করো। তো যে বাজারে বিভিন্ন আর্থিক সিকিউরিটি যেমন শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় হয় তাকে আর্থিক বাজার বলে। এর ভূমিকা দেখো, আর্থিক বাজারের ভূমিকা। তো 1 নম্বর, সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করে। তো মানুষের সঞ্চিত অর্থ উৎপাদনমূলক কাজে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে। সেকেন্ড, সম্পদের দক্ষ বন্টন নিশ্চিত করে। অর্থকে এমন ক্ষেত্রে প্রভাবিত করে যেখানে তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। আর্থিক সিকিউরিটির তারল্য প্রদান করে। বিনিয়োগকারীরা সহজেই শেয়ার ও বন্ড কিনতে ও বিক্রি করতে পারে। শিল্পোন্নয়নে সাহায্য করে। কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহ করতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এবারে মিউচুয়াল ফান্ড কি, বিনিয়োগকারী কেন মিউচুয়াল ফান্ড পর্যন্ত পারে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এগুলো তোমাকে মনে হচ্ছে যে দীর্ঘ উত্তর মানে 4 মার্কের, কিন্তু দেখো এটা 2 মার্কেরও থেকে যাবে। এর জন্য এর সুবিধা অনুযায়ী আমি লিখেছি, কারণ এই পার থেকে 4 মার্কে জেনারেলি দেখাচ্ছে না, ম্যাট্রিক পরীক্ষার মধ্যে এরকম আসছে না 2-3 বছর থেকে। এবারে দেখো মিউচুয়াল ফান্ড হলো এমন একটা আর্থিক উপকরণ যেখানে বহু বিনিয়োগকারী অর্থ একত্র করে। একজন পেশাদার ফান্ড ম্যানেজার বিভিন্ন সিকিউরিটিতে, স্টক, বন্ড ইত্যাদি বিনিয়োগ করেন। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড পছন্দ করার কারণ কী কী দেবো। পেশাদার ব্যবস্থাপনা। তো ফান্ড ম্যানেজার গবেষণা ও বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন, এটা আন্ডারলাইন করবে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড, বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন। তো বিভিন্ন এটা ইংলিশ না লিখলে চলবে, তোমাদের বোঝার জন্য লিখেছি। বিভিন্ন কোম্পানি আর্থিক উপকরণে বিনিয়োগের ফলে ঝুঁকি কমে, মানে রিস্ক কমে, ঝুঁকি বলতে রিস্ক কমে। কম অর্থে বিনিয়োগের সুযোগ। তো স্বল্প পরিমাণ অর্থ দিয়েও বিনিয়োগ করা যায়। এসআইপি এর সুবিধা, নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করা সম্ভব হয় এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। কেনা বেচা সহজ। তো মিউচুয়াল ফান্ড ইউনিট সহজে কেনা বিক্রি করা যায়। এরপরে 6 নম্বর, নিম্নলিখিত বিষয়গুলো ব্যাখ্যা করো। 1 নম্বর, প্যান কার্ড। তো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ফুল ফর্ম হলো আয়কর বিভাগ কর্তৃক প্রদান 10 অক্ষর বা সংখ্যার সমন্বয় গঠিত একটি স্থায়ী পরিচয়। মনে রাখবে প্যান কার্ড যেটা 10 অক্ষরে আছে, এখানে নাম্বারও আছে আর সংখ্যাও আছে মিলে, ঠিক আছে দর্শক। এতে কার্ডধারীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর থাকে। এটি কর প্রদান, ব্যাংকিং কার্ড, বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতামূলক নথি। এরপরে আধার কার্ড। আধার কার্ড কয়টা ডিজিট থাকে, কয়টা সংখ্যা? 12টা নম্বর। আধার হলো ইউডিআই। দেখো আধার কোন কোম্পানি প্রদান করে? ইউআইডিএআই, ঠিক আছে। তো এটা 12 অঙ্কের একটি অন্যান্য পরিচয় সংখ্যা। এতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ছবি, বায়োমেট্রিক তথ্য সংকলিত থাকে। আধার পরিচয় ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কেওয়াইসি সম্পাদন করা এবং সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো নিম্নলিখিত সংস্থার যে কোনো দুটি কাজ সংক্ষেপে ব্যাখ্যা করো। তো আইডিবিআই ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা দুইটা কাজ হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে, আর শিল্প উন্নয়নের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো প্রসারণ বিকাশে সাহায্য করে। এরপরে আরআরবিএস রিজিনাল রুরাল ব্যাংকের কাজ কি? এটা 1 নম্বর, গ্রামীণ এলাকার দরিদ্র মানুষকে কম সুদে ঋণ প্রদান করে। সেকেন্ড, গ্রামীণ অঞ্চলের সঞ্চয় বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। নাবার্ড, এটা একটা কৃষকদের জন্য ব্যাংক। তো কৃষি ও গ্রামীণ উন্নয়নের সঙ্গে উক্ত প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সাহায্য
প্রদান করে। আর্থিক সহায়তা ঋণ প্রদান। সেকেন্ড হচ্ছে ঋণ প্রদান পরিকল্পনা করে যোগান, পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং প্রশিক্ষণ ব্যবস্থা করে। সিডিবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা হবে তোমাদের ক্ষুদ্র শিল্পের আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তি ব্যবস্থা করে, ক্ষুদ্র শিল্পকে অর্থ সাহায্য প্রদান করে এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করে। এবারে দেখো 8 নম্বর, ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার সতর্কতা তুমি কি নেবে ব্যাখ্যা করো, এটা লাস্ট প্রশ্ন। তো ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ব্যবহার করা উচিত। 1 নম্বর, ইউপিআই পিন, এটিএম পিন, সিভিভি নম্বর কাউকে জানানো যাবে না। শুধুমাত্র বিশ্বস্ত নিরাপদ অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশন যেন অ্যাপ, ঠিক আছে এটাই। এরপরে সন্দেহজনক লিঙ্ক ও মেইল এবং কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, নিয়মিত পরিবর্তন করতে হবে। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে আর্থিক লেনদেন করা উচিত নয়। মোবাইল ও ব্যাংকিং অ্যাপ নিয়মিত আপডেট রাখতে হবে। লেনদেনের এসএমএস ও ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করতে হবে। কোনো প্রতারণার সন্দেহ হলে দ্রুত ব্যাংক বা সাইবার হেল্পলাইনে অভিযোগ জানাতে হবে। সো এই সঙ্গে চ্যাপ্টার শেষ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।